আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এসএসটি টেকবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে, আপনি যদি সম্পূর্ণ বেসরকারি বা এনজিও বা জীবন বীমা অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্সে চাকরি করে থাকেন বা এই ধরনের যে কোনো পেশার চাকরিজীবী আপনি হয়ে থাকেন, তাহলে অনলাইনে কিভাবে আয়কর রিটার্ন দাখিল করবেন সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন, তাহলে এই ভিডিওটি শেষে আমি যে ক্যাটাগরির চাকরিজীবীদের কথা বলেছি, আপনারা খুব সহজেই নিজেই ঘরে বসে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। এই জন্য আপনি আপনার কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলে থাকা একটি ব্রাউজারে প্রবেশ করবেন। আমি একটা ব্রাউজারে প্রবেশ করলাম। প্রবেশ করে আপনারা এই যে এখানে সার্চ বারে লিখবেন ই রিটার্ন, লিখে যখন সার্চে ক্লিক করবেন, সার্চ দেওয়ার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আপনারা পাবেন সেখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে আপনাকে এই পেজে নিয়ে আসবে। তারপরও আমি এই লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখানে ক্লিক করেও আপনারা এই পেজে আসতে পারবেন। তো আসার পরে আপনারা ই রিটার্ন এখানে ক্লিক করবেন। তো আমি ক্লিক করার পরে এখানে আসছে আই এম অলরেডি রেজিস্টার্ড, আর একটা আই এম নট ইয়েট রেজিস্টার্ড। তো আপনার যদি রেজিস্টার্ড করা থাকে আপনি এখানে ক্লিক করবেন, আর না করা থাকলে এখানে ক্লিক করে রেজিস্টার্ড করে নেবেন। তো কিভাবে রেজিস্টার করবেন সে ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করেও আপনারা রেজিস্টার করে নিতে পারেন, অথবা এখানে আই বাটনে ভিডিওটি আছে, এখানে ক্লিক করেও রেজিস্টার করে নিতে পারেন। আচ্ছা, এখন আমি আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করব। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে ওয়েলকাম সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট, আপনার 12 ডিজিটের 3 নাম্বার পাসওয়ার্ড আর এখানে যে ক্যাপসা আছে ক্যাপসা দিবেন, দিয়ে সাইন ইনে ক্লিক করবেন। তো আমি আমার 12 ডিজিটের 3 নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন আমি এই ক্যাপসাটি এখানে লিখব। ক্যাপসাটি বুঝতে সমস্যা হলে আপনারা রিফ্রেশ বাটনে ক্লিক করবেন, এখান থেকে আপনার বুঝতে সুবিধা হয় এমন একটা ক্যাপসা নিয়ে এখানে লিখে দিবেন। তো আমি এটা লিখে দিই। তো আমি ক্যাপসাটিও লিখে দিলাম। এখন আমি সাইন ইনে ক্লিক করব। হ্যাঁ, সাইন ইনে ক্লিক করার পরে আপনারা এই যে রেগুলার ই রিটার্ন এখানে যাবেন। তো আমি এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এই পেজে আসার পরে অ্যাসেসমেন্ট ইনফরমেশন অর্থাৎ আপনার মূল্যায়ন তথ্য এখানে থাকবে, যেমন রিটার্ন স্কিম সেলফ এটা অটোমেটিক থাকবে, অ্যাসেসমেন্ট ইয়ার এটা অটোমেটিক থাকবে, ইনকাম ইয়ার 1/7/2023 থেকে 36/2024 এটা অটোমেটিক থাকবে, এখানে চেঞ্জ করতে যাবেন না। তারপর এখানে দেখেন এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশনড ইনকাম ইয়ার, এটা অবশ্যই ইয়েস দিবেন। তারপরে এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স, তো এখানে ইয়েস দিলে এখানে এটা নো দিবেন। তারপরে রেসিডেন্ট স্ট্যাটাস হলো আপনি যেহেতু এদেশের বাসিন্দা তাহলে রেসিডেন্ট দিবেন। এখন আমরা হেডস অফ ইনকাম, হ্যাঁ, আয়ের প্রধান উৎসগুলি কি? ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, যদি চাকরি থেকে আয় এসে থাকে এটা দিবেন, অর্থাৎ এখানে 7টা ক্যাটাগরি আছে, আপনার যেগুলি আছে এখান থেকে এটা দিবেন। তো আমার যে ক্লায়েন্ট আছে ওনার 2টা ক্যাটাগরি, একটা হলো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আর একটা হলো ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, এই জন্য আমি এই 2টা সিলেক্ট করছি। তো ওনার ট্যাক্স কিন্তু গণনা করা হবে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এবং ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট এই 2টা থেকেই। তারপর এখানে আর কিছু নেই, তাই আমি সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এডিশনাল ইনফরমেশন, আরও যে তথ্য আছে, ওনার লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, এটা এখান থেকে এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করে দিয়ে দিবেন। যেমন আমি ড্রপ ডাউন বাটনে ক্লিক করে এখানে দেখলাম যে আমার যে ক্লায়েন্ট ওনার হলো ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, এই জন্য এটা দিয়ে দিচ্ছি। তারপরে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, হ্যাঁ এটা অবশ্যই ইয়েস দিবেন। তারপরে শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি যদি হন ইয়েস দিবেন, না হলে নো দিবেন। তারপর আমরা এখানে আসি গ্রোস ওয়েলথ ওভার 50 লাখ, আপনার কি 50 লক্ষ টাকার উপর সম্পদ আছে? যদি থাকে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। তো আমার ক্লায়েন্টের এখানে যেগুলি নো দেখছেন এগুলি নেই। তারপর এখানে আইটি 10B মে নট বি ম্যান্ডেটরি, তো আপনি এখানে নো দিলে এটা ওপেন হবে, হ্যাঁ, তখন এখানে ইয়েস দিবেন। আর যদি 50 লক্ষ টাকার উপরে সম্পদ থাকে ইয়েস দিলে এটা চলে যাবে, হ্যাঁ, এই যে দেখেন আমি ইয়েস দিই, দেখেন এটা আর নাই, কিন্তু নো দিই, দেওয়ার পর এটা চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা এটা দিবেন। দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউ এখানে যাবেন। হ্যাঁ, এখানে গিয়ে দেখেন ওই যে আমি 2টা সিলেক্ট করেছিলাম, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আর একটা হলো কি ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট। তো এই বারে আমার 2টা ট্যাব থাকবে। তো প্রথমে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, তো এখানে আমার যে ক্লায়েন্ট ওনার চাকরির ধরনটা হলো প্রাইভেট অর আদার দেন গভর্নমেন্ট পে স্কেল। হ্যাঁ, আমি তো আগেই বলছি একবার সম্পূর্ণ বেসরকারি যারা আছেন বা বিভিন্ন এনজিওতে অথবা জীবন বীমা কোম্পানিতে অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্সে অথবা এই ধরনের ক্যাটাগরি কোনো চাকরিতে থাকলে আপনারা এটা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনি যে কোম্পানি বা যে অফিসে চাকরি করেন সেই অফিসের নামটা দিবেন, এখানে আপনার পদবিটা দিবেন। ঠিক আছে, আর যদি আপনি শেয়ার হোল্ডার ডিরেক্টর হয়ে থাকেন তাহলে এটা টিক মার্ক দিয়ে দিবেন। এখানে এই পাশে দেখেন নন ক্যাশ বেনিফিট, এখান থেকে 4টা অপশন থেকে যদি আপনার থাকে দিবেন, আর না থাকলে না দিবেন, কোনো সমস্যা নেই। তো আমি স্ক্রল করে নিচের দিকে যাই,
নিচের দিকে এসে দেখেন এখানে হলো পার্টিকুলার্স, বেসিক যা আছে 1 বছরের বেসিক দিবেন এখানে। ওনার হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স এবং কনভেন্স অ্যালাউন্স এই সবগুলি ওনাকে আদার অ্যালাউন্সের মধ্যে যোগ করে দিয়ে দেয়। হ্যাঁ, এখানে বিভিন্ন অ্যালাউন্স আছে, এই জন্য একসাথে দিয়ে দিয়েছে। ফেস্টিভ্যাল বোনাস দিয়েছে, তারপরে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন আরপিএফ এটা দিয়েছে, তারপরে ইনসেন্টিভ বোনাস ওনাকে এটা দিয়েছে। তো এই জন্য এই ঘরগুলি যেগুলি এখানে ডিলিট বাটন আছে দেখছেন, এই ঘরগুলো আমি এটার ভিতর থেকে এনেছি। ঠিক আছে, তো এখন আমি এই যে সেভ ড্রাফট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি এই যে এমপ্লয়মেন্ট সামারি এখানে ক্লিক করে সামারিটা দেখতে পারবো। তো আমি এখানে ক্লিক করলাম, করার পরে দেখেন ওনার টোটাল ইনকাম হলো 4,48,170। উনি সম্পূর্ণ বেসরকারি, এই জন্য ওনার ট্যাক্স ফ্রি কোনো ইনকাম নেই। তারপরে পুরোটাই ট্যাক্সেবল ইনকাম। কিন্তু সম্পূর্ণ বেসরকারি হলে তাদের একটা সুযোগ আছে। এই যে দেখেন এখানে যে 4,48,170 থেকে এই ট্যাক্স এক্সেম্পটেড অ্যামাউন্ট অর্থাৎ এখান থেকে কর মুক্ত করেছে 1,49,390 টাকা। তো ওনার ট্যাক্সেবল অ্যামাউন্ট হলো 2,98,780 টাকা। তো যেহেতু উনি মহিলা, ওনার 4 লক্ষ টাকা না হলে ওনার কিন্তু ট্যাক্স দিতে হবে না। তো ওনার ট্যাক্স এটা 0 রিটার্ন হবে। আচ্ছা, এখন আমরা স্ক্রল করে আরেকটু উপর দিকে যাই, কারণ ওনার কিন্তু আরেকটা ইনকাম বাকি আছে, তাই না? ওনার ইনকামটা হলো কোনটা? ওই যে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, এটা বাকি আছে। তো আমি এখানে ক্লিক করি। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে ওনার মোট সঞ্চয়পত্র আছে 12টি আছে। এই 12টি রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে লিখবেন, ইস্যু ডেটগুলি সঠিকভাবে লিখবেন, তারপরে ভ্যালুগুলি সঠিকভাবে লিখবেন, তারপরে গ্রস অ্যামাউন্টগুলি সঠিকভাবে লিখবেন, আর টিডিএসগুলো সঠিকভাবে লিখবেন। টিডিএসগুলির যোগফল কিন্তু নিচে আছে, এটা কিন্তু আমাদের ক্লেম করতে হবে, এই জন্য এটা মনে রাখতে হবে। তো আমি একটু নিচের দিকে যাই। এই যে দেখেন টোটাল টিডিএস হলো 18,392 টাকা। এখন আমি সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে অপর পৃষ্ঠায় যাব। হ্যাঁ, আসলাম। আসার পর এখন আমাদের হলো রিবেট, হ্যাঁ, কর অব্যাহতি। তো ওনার একটি ব্যাংকে ডিপিএস আছে, এই জন্য ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, কত ডিপোজিট আছে এটা এখানে দেখাই দিলে এটা অটোমেটিক এখানে আসবে। তারপরে এখানে কিন্তু আমি ওনার ওই যে রিবেটের ইনভেস্টমেন্টে আমি এগুলি দেখাই দিছি, 12টা আছে, আর সবগুলি দেখাই দিছি। দেখাই দেওয়ার পরে আমরা নিচের দিকে যাই। দেখেন ওনার 19,89,445 টাকা, এর মধ্যে রিবেট এটা দেওয়া হয়েছে ওনাকে 5,89,445 টাকা। এই যে টোটাল অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট ফর রিবেট, অর্থাৎ এই টাকাটা ইনভেস্টের উপরে রিবেট দেওয়া হবে। আচ্ছা, এখন আমরা সেভ ইন কন্টিনিউতে ক্লিক করে অপর পেজে যাই। এখন আসছি আমরা এক্সপেন্ডিচারে এসে IT 10BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ, স্টিল ওয়ান্ট টু সাবমিট। আচ্ছা, যদি আপনি ভেঙে ভেঙে দিতে চান তাহলে ইয়েস দিবেন, আর একত্রে দিতে চাইলে আপনি নো দিবেন। তো আমি এখানে ভেঙে ভেঙে দিচ্ছি, কারণ আমার ক্লায়েন্টের তো ব্যাংক থেকে লোন নিচ্ছে, লোনের সুদ দিয়ে থাকে, তারপরে ওই টিডিএস অর্থাৎ সঞ্চয়পত্রের উপর যে উৎসে কর কর্তন করছে এটি দিয়ে থাকে, এই জন্য আমি এখানে এগুলি ভেঙে ভেঙে দিয়েছি। তো ওনার এক্সপেন্স ফর ফুড, ক্লোথিং অ্যান্ড আদার এসেন্সিয়াল এটা দেখাইলাম, অটো ট্রান্সপোর্টেশনটা দেখাইলাম, ঈদের জন্য এটা দেখাইলাম। টোটাল ওনার খরচ হচ্ছে 1.5 লক্ষ টাকা। আর এই যে পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট সোর্স, ওনার ও যে টিডিএস পরিবার সঞ্চয়পত্রের উপরে যে উৎসে কর কর্তন কাটে, এটা আমি এখানে দিয়ে দিছি, কারণ এটা কিন্তু ওনার ব্যয়। হ্যাঁ, তারপরে দেখেন এই যে আরো ইন্টারেস্ট পেমেন্ট, পার্সোনাল লোন, উনি যে ব্যক্তিগত লোন নিয়েছে এই লোন থেকে যে সুদ কাটে, হ্যাঁ, এই ইন্টারেস্টটা আমি এখানে বসিয়ে দিলাম। এখন আমি সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। হ্যাঁ, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখন আমরা আসি অ্যাসেট এন্ড লায়াবিলিটিসে। ঠিক আছে, তো অ্যাসেট এন্ড লায়াবিলিটিসে অ্যাসেট হলো আপনার সম্পদ, আর এই যে লায়াবিলিটিস হলো আপনার দায়, অর্থাৎ ব্যাংক থেকে লোন টোন নিলে এখানে দেখাই দিবেন। তো প্রথমে দেখেন ওনার কি কি সম্পদ আছে। বিজনেস ক্যাপিটাল নাই, নন এগ্রিকালচার প্রপার্টি নাই, এগ্রিকালচার প্রপার্টি 0 নাই। ফিনান্সিয়াল অ্যাসেটে ক্লিক করার পরে এখানে যে কয়টা অপশন আছে তার মধ্যে হলো আপনার যে সঞ্চয়পত্র, ওনার সঞ্চয়পত্র যে 12টা আছে 12টাই আমি দেখিয়ে দিয়েছি এখানে। তারপরে ওনার ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডিআর নাই, ডিপিএস আছে, ডিপিএসটা আমি দেখাই দিলাম, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট সহ। তারপরে ওনার গোল্ড আছে, উনি কিনেছে, তো উনি আমাকে ফোন দিয়ে বলেছে ওনার আরো কিছু গোল্ড আছে, এগুলি গিফট পেয়েছে, তো এটা আমি দেখাই দিব এখানে। এখানে ক্লিক করব, করার পরে এখানে গোল্ড দিয়ে দিব, এটা গিফট পাইছে দেখাই দিব। এটা পাইছে উনি 5 ভরি। তারপরে এটার ইউনিটটা হলো ভরি, হ্যাঁ, এটার মূল্য হলো আননোন বা অজানা, 0। তারপরে এটা বলছিল এখানে দিয়ে দিলাম। তারপরে দেখেন ওনার ক্যাশ ইন হ্যান্ডে অর্থাৎ হাতে 50,000 টাকার মতো আছে। আচ্ছা, তারপরে লায়াবিলিটি যেটা উনি লোন আনছিল যে ব্যাংক থেকে, সেই ব্যাংকের নামটা এখানে দিবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন, পারপাস কি হিসাবে লোন তুলছেন, পার্সোনাল লোন, আর টাকাটা দিয়ে দিবেন। দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা স্ক্রল করে নিচের দিকে যাই।
নিচের দিকে গিয়ে দেখি যে আমাদের ডিফারেন্সটা যে 15,19,200 টাকা আসছে। তো এই যে 15,19,200 টাকা, এটা ডিফারেন্সটা কেন আসলো? এটা আসলো ওই যে দেখেন নেট ওয়েলথ এট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, উনি গত বছর যে রিটার্ন দাখিল করেছে সেটার ছিল, এই টাকাটা আমরা এখানে লিখি নাই। তাই এই টাকাটা যখনই আমি এখানে ইনপুট দিয়ে দিব, অটোমেটিক দেখেন নিচে জিরো চলে আসছে। ঠিক আছে, তাহলে ওনার গ্রস ওয়েলথ হলো 23,39,445 টাকা। আর টোটাল লায়াবিলিটিস হলো এই যে ব্যাংকের থেকে লোন আছে, এই লোনটা তো ওনাকে দিতে হবে, তাই না, 1 লক্ষ টাকা। এই জন্য এই 1 লক্ষ টাকা এটা থেকে বাদ যাবে, বাদ গিয়ে থাকে এটা ওনার নেট ওয়েলথ। এই টাকাটা আগামীতে এখানে বসাবেন। আচ্ছা, এখন চেঞ্জ ইন নেট ওয়েলথ, ওনার এই বছর হলো এটা আর গত বছর ছিল এটা। এখন এটা থেকে এটা বাদ দিয়ে চেঞ্জ হয়েছে আমাদের কত, 7,20,245 টাকা। এই যে এর জন্য এখানে চেঞ্জ ইন নেট ওয়েলথ। ঠিক আছে, তারপরে দেখেন আদার ফান্ড আউটফ্লো ডিউরিং ইনকাম ইয়ার, যে অন্যান্য ফান্ড থেকে এটা পাইছে। তারপরে আমার টোটাল ফান্ড আউটফ্লো এটা আর সোর্স অফ ফান্ড হলো এটা। তাহলে এই টোটাল ফান্ড আউটফ্লো থেকে সোর্স অফ ফান্ড যদি আমি বাদ দেই, আমার ডিফারেন্স থাকবে কি, জিরো। অর্থাৎ এই আই অর্থ বছরে আপনার যে টাকা ছিল সেই টাকার সকল সম্পদ আপনি দেখাইছেন, হ্যাঁ, কোনো লোকান নাই, এই জন্য জিরো আসছে। কেউ যদি সম্পদ লোকান বা বেশি দেখান বা কম দেখান, তাহলে কিন্তু এখানে প্লাস মাইনাস একটা মান চলে আসবে। তখন বোঝা যাবে আপনি সম্পদ লুকাইছেন অথবা আপনি সম্পদ বেশি লিখেছেন। হ্যাঁ, এই জন্য এটা কেয়ারফুলি করা লাগে। তো আমার যেহেতু ঠিক আছে, এই জন্য আমি সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে হলো ওনার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, তারপরে আছে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট। হ্যাঁ, ওই যে সঞ্চয়পত্রের প্রফিটগুলি হলো ওটা, এটা একটা ইনকাম। আর ওনার চাকরি থেকে যে ইনকাম, এটা সব মিলে আসছে এই টাকাটা। তারপর এখান থেকে ট্যাক্স এক্সেম্পটেড, অর্থাৎ এই টাকাটা করমুক্ত করা হয়েছে। ঠিক আছে, এখন ওই যে দেখেন আমাদের যে টিডিএস আর ছিল, ওই যে গ্রস ট্যাক্স বিফোর ট্যাক্স রিবেট, হ্যাঁ, 18,392 টাকা। হ্যাঁ, তারপরে এখান থেকে দেখেন ইনভেস্টমেন্টের উপরে আমাকে রিবেট 8,963 টাকা দিয়েছে। দেওয়ার পরে আমরা সব শেষে যাই। হ্যাঁ, সব শেষে গিয়ে দেখি আমাদের পেয়েবল ট্যাক্স হলো 18,392 টাকা। ঠিক আছে, তো এখন যেহেতু আমাদের পেয়েবল ট্যাক্স আছে, তো এই ট্যাক্সটা কিন্তু উনি পরিবার সঞ্চয় ব্যাংকে পে করে ফেলেছে। তো এটাই আমরা এখানে দেখাই দিব যে পে করে ফেলেছে, না হলে এটা থাকবে, এখানে জিরো আসতে হবে। জিরো না আসলে কিন্তু হবে না। তো আমি এখানে আসলাম, এসে হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স ফর 2024-25 অ্যাসেসমেন্ট ইয়ার। তো উনি যেহেতু সোর্স ট্যাক্স দিয়েছে, উৎসে কর কর্তন করেছে, তাই এখানে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পরে ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, তো ইনি ইয়েসে ক্লিক করবেন। করার পরে ই রিটার্ন লেজারে নিয়ে যাবে। হ্যাঁ, আমরা ই রিটার্ন লেজারে চলে আসলাম। এসে এখানে দেখেন ক্লেম সোর্স ট্যাক্স, এখানে ক্লিক করবেন। করার পরেই যে আইটেমগুলি আসবে আমি দেখাচ্ছি, এখানে ক্লিক করব। করার পরে দেখেন ওনার সঞ্চয়পত্রের উপরে যে সোর্স ট্যাক্স উৎসে কর কর্তন করেছেন, এই জন্য উনি এটা ক্লিক করবেন। তো আমি এটা ক্লিক করলাম। হ্যাঁ, করার পরে আমি অলরেডি ওনার এই যে রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে আমি এই যে সার্চে ক্লিক করেছিলাম, পরে এইগুলি আসছে। এইগুলি টোটাল দেখেন আমার সবগুলি ভেরিফাইড হয়ে গেছে, সবগুলি আমার ভেরিফাইড হয়েছে। এখন যদি আমি ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে যাই, যাওয়ার পরে এই যে দেখেন 18,392 টাকা এটা আমার এখান থেকে কেটে নিছে, মানে আমি দিয়েছি। তাহলে আমার এটা কমপ্লিট। এখন আমি গো টু রিটার্ন এখানে যাব। তো এখানে চলে আসলাম। এখন আমরা স্ক্রল করে নিচের দিকে যাই, এই যে গিয়ে দেখি আমার পেয়েবল এই যে জিরো চলে আসছে এবং পে নাওটা ঝাপসা হয়ে গেছে, এটা আর দেখা যাচ্ছে না। তাহলে আমার এটা কমপ্লিট করে ফেলেছি, আমাকে কোনো ট্যাক্স আর দিতে হবে না। এখন আমি প্রসিড টু অনলাইন এখানে ক্লিক করব, অথবা আমি এই যে রিটার্ন ভিউ এখানে ক্লিক করেও অপর পেজে আসতে পারবো। তো আসার পরে আপনি যদি ইংলিশটা না বোঝেন, আপনি এই যে এখানে ক্লিক করে বাংলা করে নেবেন। বাংলা বুঝতে সুবিধা হলে বাংলা করবেন। তো আমি ইংলিশটা দিই, ইংলিশটাই বুঝতে সুবিধা। দেওয়ার পরে আপনার এগুলি সব কিছু দেখবেন। দেখার পরে যদি দেখেন সব ঠিক আছে, তাহলে ওকে পাঠিয়ে দিবেন। তো আমি কিন্তু আমার ক্লায়েন্টকে এটা দেখিয়েছি। দেখানোর পরে উনি বলছেন যে সম্পূর্ণ ঠিক আছে, পাঠিয়ে দেন। তো এই জন্য আমি স্ক্রল করে নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে আমি সাবমিট রিটার্ন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি ইয়েসে দিব। হ্যাঁ, এই যে দেখেন ওনাকে কংগ্রেচুলেশন জানাইছে আর ইউর রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুল। ওকে, এখন ওয়ান্ট টু ভিউ অর ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট, আমরা এটা অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে নিব। তো আমরা স্ক্রল করে নিচের দিকে যাই, যে ডাউনলোড দিয়ে এখানে সেভ টু পিডিএফ থাকবে। হ্যাঁ, এই অবস্থায় আপনি এখানে সেভ করে দিবেন। সেভ করে দিয়ে আপনার ডাউনলোডে এটা থাকবে, এখানে অ্যাকনোলেজমেন্ট আমি দিয়ে দিলাম। তারপর এটা আমি সেভ দিয়ে দিব। ওকে, এটা সেভ হয়ে গেছে। এখন আমরা রিটার্নটি ডাউনলোড দেওয়ার জন্য এখানে যাব। এখানে গিয়ে ট্যাক্স রেকর্ডে ক্লিক করব। করার পরে রিটার্ন এখানে ক্লিক করব। তো এটাকেও উনি বলছে ইংলিশে দেওয়ার জন্য, এই জন্য আমি ইংলিশে রাখবো। কারো বাংলা যদি প্রয়োজন হয়, বাংলা এখানে ক্লিক করে বাংলা করে নেবেন। তো আমি নিচের দিকে যাই। তো স্ক্রল করে নিচে এসে আপনারা প্রিন্ট এখানে ক্লিক করে তারপর এটাও সেভ করে রেখে দিবেন।
সব শেষে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখান থেকে লগ আউট হয়ে বের হবেন। তো আমি লগ আউট হয়ে বেরিয়ে গেলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।